আমার মনে হচ্ছে আমি কিছু জিনিস মিসিং, যেমন আমার একটা ঘড়ি দরকার ছিল, একটা সানগ্লাস হলে খুব ভালো হতো, একটা হ্যাট হলে আরো ভালো হতো। বাবা মায়ের গল্পে যাব। আমরা 3 ভাই। আমরা আব্বাকে পেয়েছি খুব কম, মানে খুব ছোট অল্প সময় অবস্থাতে। উনি কাজে ব্যস্ত ছিলেন প্রচুর, তো ওনাকে ঠিক ওইভাবে পেতাম না বাসায়। কিন্তু ঢাকায় আসার পরে আমরা যখন ঢাকায় শিফট করলাম, পূর্ব পাকিস্তান, তখন স্বাধীনতার ঠিক আগে, এই প্রথমবারের মতো আব্বাকে হাতের কাছে পাচ্ছিলাম। এখানে অতটা ব্যস্ততা নেই, বাংলাদেশ তখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং সঙ্গীতের কর্মকাণ্ড খুবই সীমিত। সো আব্বা ওয়াজ ফ্রি অনেকখানি। তো আব্বা পড়াতেন আমাদেরকে, স্কুলের পড়াশোনা করাতেন। ক্রিকেট নিয়ে আমরা একসাথে প্রচুর টাইম কাটিয়েছি, ক্রিকেট শোনা। আপনার পছন্দের ক্রিকেটার কে, ইফাকে আমি একটু জিজ্ঞেস করে ফেলি, মানে ওই সময়ের পছন্দের ক্রিকেটার? ব্যাটিং এ যাদেরকে দেখেছি তাদের মধ্যে সুনীল গাভাস্কার, টেন্ডুলকার, বোথ আর অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বোলিং এ যাদেরকে দেখেছি তাদের মধ্যে ওয়াসিম আকরাম ওয়াজ ফ্যান্টাস্টিক। ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল এন্ড অ্যান্ডি রবার্টসন, এরা ফ্যান্টাস্টিক। কখনো মনে হয়েছে যে সঙ্গীত শিল্পী না হয়ে ক্রিকেটার হতে পারতাম? ক্রিকেট তো খেলেছি প্রচুর ছোটকালে, মানে ছোটকালে মানে টিনেজ বয়সে। বাসায় প্রচুর খেলা হতো, শুনতাম তো অবশ্যই কমেন্ট্রি, টিভির আগেও রেডিওতে কমেন্ট্রি শুনতাম। তো খেলতে তো ভালো লাগতো, একটু মাঠে গিয়েও প্র্যাকটিস হয়েছে প্রচুর, একটু বড় স্কেলে, ক্লাব লেভেলে। আচ্ছা। কিন্তু আই চোজ মিউজিক, মানে একটা পর্যায়ে আসলো যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেব। তো মিউজিকের দিকে আমি টানটা বেশি ছিল। ব্যাটিং নাকি বোলিং? ব্যাটিং বোলিং দুটোই, মিডল অর্ডার ব্যাটিং, এবং আমার অফ স্পিনটা ওয়াজ ভেরি গুড, মানে বেশ সমস্যা দিয়েছে অনেক। তাহলে ওটা কন্টিনিউ করলে মন্দ হতো না। গানের প্রসঙ্গে আসি। বাবার গল্প হচ্ছিল যে 3 ভাই, বাবা আসলে নিজে ধরে গান শেখাতেন, স্কুলের পড়াতেন, এবং তখন ক্রিকেট দেখা হতো, ক্রিকেট শোনা হতো। ক্রিকেট নিয়ে প্রচুর সময় কেটেছে। তো আব্বার যে জিনিসটা যেটা বলছিলাম, যে ছোটকালে ওনার কর্মজীবনটা ওইভাবে কাছে থেকে দেখা হয়নি, কিন্তু সেইটা আবার অ্যাপ্রিসিয়েট করি এখন। বড় হয়ে যখন গান বাজনার মধ্যে ঢুকলাম, এখন ওনার গান মাঝে মাঝে, আমি তো একটা ট্রিবিউট অ্যালবাম করেছি, ওনার গানের মধ্যে যখন ঢুকি বা আমার প্র্যাকটিস দেখেছি, প্রোগ্রাম দেখেছি, এই উপলব্ধিটা এখন একেবারে অন্যরকম। এখন খুব মিস করি যে তখন যদি টাইমটা দেয়া যেত, যদি আমি ওনাকে কাজের মধ্যে দেখতে পেতাম, যে সৃষ্টির সময়টা, গান তৈরির সময়টা কিভাবে কাজ করতেন, শুনেছি, দেখা হয়নি, তাহলে বোধহয় খুব মানে ভালোভাবে জিনিসটা উপলব্ধি করতে পারতাম। এখন খালি ওনার সুর নিয়ে নাড়াচাড়া করতে গেলে বুঝি যে কি অসাধারণ একটা ব্যক্তিত্ব, সঙ্গীত ব্যক্তিত্ব। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত আমার কাছে দুটোতে অনেকটা কাছাকাছি মনে হয়, মানে নজরুল সঙ্গীতের যে সুর, তাল, লয় বা যে ধারা, সেই জায়গা থেকে। সো মা কিভাবে, কতটা সময় দিতেন সঙ্গীতের পেছনে আপনাদেরকে, 3 ভাইকে? মার তো জীবনটা একটা অসাধারণ ভাবে সময়টা কেটেছে, কারণ ওনার যখন পিক সময়, তখন আমরা বড় হয়ে উঠছি। ওনার যখন দেশের বাইরে যেতে হচ্ছে মাসে বোধহয় 3-4 বার করে, তখন আমরা টিনেজ বয়সের 3টা ছেলে, অস্থিরতায় ভরপুর। ওনার এগুলো তো সামলাতে হয়েছে। তারপরে কলকাতায় থাকাকালীন অবস্থায় সম্পূর্ণভাবে আমাদের দেখাশোনা করতে হয়েছে। শি কুড নট ডু মানে কমার্শিয়ালি কোনো কাজ করতে পারেনি। বাসায় বাবা অনেক ব্যস্ত, তিনি তখন ঠুমরির ওস্তাদ আর অন্যান্য সবাইকে নিয়ে বিশাল কাজ করছেন। রাইট, পুরো একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। তখন মা টোটালি আমাদের পিছনে ডেডিকেট করেছেন সময়। তারপরে বাংলাদেশে আসার পরে মা ব্যস্ত হয়ে উঠলেন, এবং সেটা 3 ভাইয়ের মানে দেখভাল করা শিখে গেছেন। আমরা তখন, উনি খুব এই কথাটা বলতেন আত্মীয় স্বজনের পরিবারের মধ্যে, যে ওদেরকে আমার রেখে যেতে খুব একটা চিন্তা করতে হয় না, টেনশন হয় না। তো কলকাতায় তো প্রচুর যেতে হচ্ছে, আমেরিকাতে গেছেন, চায়নাতে গেছে, বিভিন্ন দেশে ছোট করতে, কিন্তু কিছুটা নিশ্চিন্তে থাকতে। বাই দ্যাট টাইম আমরা আমাদের টেক কেয়ার করতে পারছি, অভ্যস্ত হয়ে গেছি। ইংল্যান্ডে যখন পড়তে যান, ইংল্যান্ডে যাবার আগেই তো মাইলসের সৃষ্টি, এবং তখন রেগুলার আপনি বাজাচ্ছি এখানে। হ্যাঁ, একটু যদি গল্পটা শুনি, যে তারপরে যে একটা লম্বা পথ চলা, ইংল্যান্ডে চলে যাওয়া। ওই যে যখন বললাম ক্রিকেট আর মিউজিকের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসছে, অত সিরিয়াস সিদ্ধান্ত না, বাট সময়টা কোন দিকে বেশি দেব। 1979 সালে আমাদের বাংলাদেশের
মিউজিশিয়ানদের মধ্যে খুব সিনিয়র একজন ব্যান্ড মিউজিকের ফরিদ রশিদ। আচ্ছা ফরিদ রশিদ ইউকেতে ছিলেন, উনি যখন ঢাকায় ফিরলেন হি ফর্মড মাইলস, তখন ডিসাইড করলেন, দ্যাট ওয়াজ 1979। তো মিউজিশিয়ান খুঁজতে খুঁজতে আমাদের সাথে যোগাযোগ তো হলোই, তো আমাকে আর হামিনকে ডাকলো ফরিদ জয়েন করার জন্য। সো ওই জয়েনিংটাও 79-এই ছিল। তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু একসাথে, লং এবং টাইম। এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখন আবার ঘুরে হ্যাঁ, ফিরে হ্যাঁ। যেটা হয়েছে, এখানেই সপ্তাহে 3 থেকে 5 রাত বাজাতে হতো। ওয়াও And এটা আমি এখনো বলি যে এটা এত ভালো একটা ট্রেনিং গ্রাউন্ড হয়েছে আমাদের জন্য ওই সময়, ফ্যান্টাস্টিক শেখার একটা জায়গা। কাভার সংস করতাম, ইংলিশ কাভার সংস অনেক। তখন তো ওইটা আসলে একটা অন্যরকম ফ্লেভার ছিল, এখনো এটা বলতে হবে যে- দর্শক ভিন্ন, অডিয়েন্স ভিন্ন, বিদেশিরা বেশি, হোটেলের গেস্ট হোক, এই দেশের ঢাকায় থাকা এক্সপ্যাট্রিয়েটস যারা বিদেশিরা, তারাই অডিয়েন্স, তখন বাঙালি খুবই কম। তো প্রয়োজনটা ছিল ইংলিশ গানের প্রয়োজনটাই বেশি, কিন্তু খুব প্রফেশনাল এবং সিরিয়াসলি করতে হতো, একদম অন টাইম শুরু, এবং উই আর গেটিং পেইড। বয়স কম, 18-19 বছর বয়স। লন্ডনের অভিজ্ঞতাটা ছাত্র অবস্থায় থাকাকালীন যে মিউজিক করেছি, সেটা একটা চমৎকার অভিজ্ঞতা। আই ইউজ টু পারফর্ম সোলো অ্যাকোস্টিক গিটারে, ওয়াও ওদের পাবস অ্যান্ড বারে পারফর্ম করতাম, ওদেরই গান, ইংলিশ কাভার্স, তখন চার্টে যা যা হচ্ছে। তো এইটা আবার আমাকে মিউজিক সারা জীবনই আমাকে কিন্তু হেল্প করেছে নানানভাবে। তো ওখানে যখন পড়াশোনা করছি, মিউজিক হেল্প মি টু পে দ্য ফিজ, কলেজের ফিজ, ইউনো। সো ওখানেও দেখলাম এক পর্যায়ে আমার একটা ম্যানেজার ছিল, হয়ে গেছিলো বন্ধুদের মধ্যে থেকে, অ্যান্ড্রু আমাকে প্লেস করতে শুরু করলো বিভিন্ন জায়গায়, একটু লন্ডনের বাইরে, এখানে সারি ক্যান্টেন্টে যাচ্ছি, ওখানে প্রায় উইকে 5 বার করে আমি বাজাচ্ছি এক পর্যায়ে আসলো। অ্যান্ড আই রিমেম্বার আমার একটা ফলোয়িং দাঁড়ায় গেল, মোটামুটি বেশ ভালো সাইজের। আমি যেখানে যাই একটা 20-25 জনের একটা গ্রুপ ঢোকে। সো ভেন্যুগুলিও খুশি আমাকে ডাকলে। আর রাস্তায় পোস্টার, কাঁচের ওদের দরজায় বা উইন্ডোতে, শাফিন লাইভ টুনাইট। আই রিমেম্বার পরিষ্কার আমার ছবি দেওয়া, শাফিন লাইভ টুনাইট। মাঝে মাঝে তাকিয়ে ভাবতাম, ও মাই গড, কি করলাম, কোথা থেকে আসছি, আমি তো মাত্র আসছি ওই দেশে, বাংলা মিডিয়ামের ছেলে, হোয়াট এম আই ডুইং এখানে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি, তাহলে কি বলতে চাইবেন? আমি বলবো যে ধৈর্য ধরে বাংলাদেশের বাংলা গান শুনতে থাকেন। এখনো অনেক গান বের হচ্ছে, অনেকে কাজ করছে, আর্টিস্ট এবং ব্যান্ডে ভরপুর সারা দেশ, এবং তারা যে কাজ করার সুযোগ পাচ্ছে, এটা একটা ভালো দিক। আপনারা দয়া করে একটু বাংলা গানের সাথেই লেগে থাকেন, কারণ হচ্ছে কি, হিন্দি গান বলি বা ইংরেজি গান বলি, এদের প্রচার প্রসারটা এত বেশি, এত বড়, এত জোরালো, যে সেটার মধ্যে দিয়ে আমাদের টিকে থেকেছি, জোরালোভাবে স্ট্রংলি আমাদের জায়গাটা ধরে রেখেছি। আগামীতেও আশা করি যে যারাই গান বাজনা করবে, তারা ওই জায়গাটা ধরে রাখতে পারবে আশা করি।